ছিলেন ভারতের জাঁকজমকপূর্ণ কোটিপতি, কিছুটা ব্যবসায়ী, কিছুটা সেলিব্রিটি। মিডিয়া তাকে সুসময়ের রাজা বলে ডাকতো। ইয়ট, প্রাইভেট জেট, কিংফিশার ব্র্যান্ড, বিশ্ববিখ্যাত ক্রিকেট দল, F1 রেসিং। কিন্তু এই গ্ল্যামারের পিছনেই ছিল তার ক্রমবর্ধমান ধরনের ফান্ড। 2016 সালে তিনি 9,000 কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ রেখে ভারত ত্যাগ করেন। এটি বিজয় মালিয়ার গল্প, তার উত্থান পতন এবং তার সাম্রাজ্যের পতন থেকে ভারত যে শিক্ষা গ্রহণ করেছে। বিজয় মালিয়া 1955 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা ভিট্টল মালিয়া ছিলেন ইউনাইটেড ব্রিউয়ারিজের চেয়ারম্যান। 1983 সালে তার বাবার মৃত্যুর পর 28 বছর বয়সী বিজয় গ্রুপের দায়িত্ব নেন। উচ্চাকাঙ্ক্ষা এবং স্টাইলের মাধ্যমে তিনি কিংফিশার বিয়ারকে একটি ঘরে ঘরে জনপ্রিয় করে তোলেন। ইউনাইটেড ব্রিউয়ারিজ গ্রুপ রাসায়নিক, ফার্মা, ইঞ্জিনিয়ারিং সবকিছুতেই বিস্তৃত হয় এবং বিজয় মালিয়াকে ভারতের সবচেয়ে প্রশংসিত ব্যবসায়ীর মধ্যে একজন করে তোলে। কিন্তু মালিয়া কেবল একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একটি ব্র্যান্ড। তিনি বলিউড তারকাদের সাথে পার্টি আয়োজন করতেন এবং বড় বড় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতেন এবং সর্বদা শিরোনামে থাকতেন। 2005 সালে মালিয়া কিংফিশার এয়ারলাইন্সের সাথে বিমান চলাচল প্রবেশ করে। এটা কেবল বিমান সংস্থা ছিল না, এটি আকাশে বিলাসিতা ছিল। ব্যক্তিগত টিভি পর্দা, সুস্বাদু খাবার, লাল ডিজাইনার পোশাকে বিমান উপস্থাপকরা। 2 বছরের মধ্যে কিংফিশার প্রায় 20% বেশি বাজার দখল করে নেয়। কিন্তু গ্ল্যামারের আড়ালে সমস্যা তৈরি হচ্ছিল। উচ্চ পরিচালন ব্যয়, জ্বালানির দাম এবং দুর্বল রুট পরিকল্পনা লোকসানের মুখোমুখি হচ্ছিল। মালিয়া কম খরচের বিমানের প্রবেশের জন্য ডেকান এয়ার কিনেছিলেন, কিন্তু এটি পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল। 2012 সালে কিংফিশার তার বেশিরভাগ বিমান শহরের কাজ বন্ধ করে দেয়। বিমান সংস্থাটি ঋণের বোঝায় ডুবে যাচ্ছিল। মালিয়া 17টি ব্যাংকের একটি কনসোর্টিয়াম থেকে 9,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিলেন। কীভাবে? তার মর্যাদা, তার সংযোগ, তার ব্র্যান্ড এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে দুর্বল জামানতের উপর তিনি কিংফিশার হাউস এবং কিংফিশার ভিলার মতো সম্পত্তি ব্যবহার করে বিশাল ঋণ নিশ্চিত করেছিলেন। কিন্তু তাদের বাজার মূল্য ধার করা পরিমাণের চেয়ে অনেক কম। এটি কেবল একটি ব্যবসায়িক ব্যর্থতা ছিল না, এটি একটি জাতীয় কেলেঙ্কারিতে পরিণত হয়েছিল। বিমান সংস্থাটিকে টিকিয়ে রাখার জন্য মালিয়া ভারতীয় ব্যাংকগুলি থেকে 9,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিল। কিন্তু পরে তদন্তে জানা যায় ঋণের আবেদনগুলি বিভ্রান্তিকর ছিল, আর্থিক তথ্য জাল করা হয়েছিল বলে অভিযোগ। 2016 সালে এনফোর্সমেন্ট ডাইরেক্টর হস্তক্ষেপ করে। মালিয়া সে চুপি চুপি যুক্তরাজ্যে চলে গেল। ভারত তার পাসপোর্ট বাতিল করে এবং ভারত যুক্তরাজ্য চুক্তির অধীনে প্রত্যর্পণের আবেদন করে। ব্রিটিশ আদালতে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়। 2018 সালে যুক্তরাজ্যের একটি আদালত তাকে প্রত্যর্পণ করতে রাজি হয়, কিন্তু মালিয়া আপিল করেন। তিনি বিলাসবহুল জীবনযাপন চালিয়ে যান, অনুষ্ঠানে যোগদান করেন, এমনকি ডিজাইনার স্যুট পরে আদালতে হাজির হন। সাক্ষাৎকারে তিনি নিজেকে রাজনৈতিক জাদুকরের শিকারের শহীদ বলে অভিহিত করেন। ভারতীয় কর্মপক্ষ এতে দ্বিমত পোষণ করে। ভারতীয় আইন অনুসারে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে একজন পলাতক অর্থনৈতিক অপরাধী। বিজয় মালিয়ার মামলা ভারতের ব্যাংকিং এবং নিয়ন্ত্রক ব্যবস্থার প্রধান ত্রুটিগুলি উন্মোচিত করে। প্রতিক্রিয়া হিসেবে ভারত 2018 সালে পলাতক অর্থনৈতিক অপরাধী আইন পাস করে, যা অর্থনৈতিক পলাতকদের লক্ষ্য করে সম্পদ পুনরুদ্ধারের জন্য ডিজাইন করা হয়েছিল। মালিয়ার কাহিনী নীরব মোদি এবং মেহুল চোকসির মতো অন্যান্য খেলাপিদেরও তদন্তকে উৎসাহিত করেছিল। শীঘ্রই ঋণ শ্রেণীবিভাগ এবং কর্পোরেট প্রশাসনের সংস্কার আনা হয়েছিল। আজও বিজয় মালিয়া যুক্তরাজ্যে বসবাস করছেন, প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করছেন। তার জীবনযাত্রা